নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি আবার অবিতাব। আনকাট রাতের গল্প মানেই এমন কিছু গল্প যা গল্প নয়, সত্যি ঘটনা, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকে অনেক এমন কথা যেগুলো সচরাচর আমাদের জানার সুযোগ হয় না। দেখুন, মানুষের কত ধরনের না শখ আছে, কত ধরনের শখ, এবং আমরা জানতে পারি কেউ বিভিন্ন দেশে টাকা জমান, কেউ স্ট্যাম্প জমান অর্থাৎ ডাক টিকিট জমান, কেউ অ্যান্টিক বা পুরনো জিনিস সংগ্রহ করে রাখেন, কারো কাছে খুব দামি দামি দুর্লভ বই আছে। এরকম নানান শখে মানুষ জীবনের অনেকটা সময় তারা ব্যস্ত থাকেন। কিন্তু এমন কিছু মানুষের শখ, যে শখগুলো আমাদের জানা হয় না, যে মানুষগুলো অত্যন্ত বিখ্যাত মানুষ, বা বলতে পারেন মনীষীদের শখ কেমন ছিল। কয়েকজন বিশেষ বিখ্যাত মানুষের শখ নিয়েই আজকের আনকাট রাতের গল্প। যেমন ধরুন, বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, তার সেই বিখ্যাত আঁকা মানে মোনালিসা তাকে বিশ্ববিখ্যাত করেছে। এই একটা ছবি দিয়েই তিনি আজীবন ইতিহাস তৈরি করে একটা আলাদা জায়গাতে নিজেকে, আলাদা পর্যায়ে নিজেকে পৌঁছে দিয়েছেন। বাকি চিত্রকর্ম, তার শিল্পকর্ম, সেগুলো তো আলাদা করে আলোচনার বিষয়। কিন্তু এই লিওনার্দো দা ভিঞ্চি, তার কি শখ ছিল জানেন? লিওনার্দো দা ভিঞ্চি বাজারে গিয়ে বিভিন্ন ধরনের দামি দামি পাখি কিনতেন এবং বিভিন্ন ধরনের পাখি কিনতেন, এবং সেগুলো বাজার থেকে কিনে সযত্নে বাড়িতে এনে তিনি খোলা জায়গায় খাঁচাগুলোকে রাখতেন। তারপর সেই সমস্ত পাখিগুলোকে আকাশে উড়িয়ে দিতেন। লিওনার্দো দা ভিঞ্চির এটাই ছিল শখ। আলেকজান্ডার ডুমা, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, ঔপন্যাসিক, কবি এবং গল্পকার। তার লেখা কবিতা, গল্প, উপন্যাস আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এই আলেকজান্ডার ডুমা, তারও ছিল একটা অদ্ভুত শখ, আর তার সেই শখটাকে তিনি জুড়ে দিয়েছিলেন তার প্যাশন, তার পেশার সঙ্গে। আলেকজান্ডার ডুমা যে উপন্যাস লিখতেন, সেই উপন্যাস লেখার জন্য ব্যবহার করতেন নীল রঙের কাগজ। উপন্যাসের জন্য কেবলমাত্র নীল রঙের কাগজ। গোলাপি রঙের কাগজে কেবলমাত্র তিনি কবিতা লিখতেন। আর বিভিন্ন পত্রপত্রিকায় ছাপানোর জন্য যে তার লেখা পাঠানো হতো বা পাঠাতেন, সেই বিভিন্ন পত্রপত্রিকার লেখা পাঠানোর জন্য তিনি কেবলমাত্র হলুদ রঙের কাগজ ব্যবহার করতেন। এটা ছিল তার শখ। অ্যাডলফ হিটলার, পৃথিবীর সবথেকে নিষ্ঠুরতম শাসক যাকে বলা হয়, যুদ্ধ, বিগ্রহ, মানুষ হত্যা, নির্বিচারে গণহত্যার ইতিহাস রচনা করেছেন যিনি। এরকম নৃশংস, নিষ্ঠুর যে শাসক হিসেবে তাকে ইতিহাসে জায়গা দেওয়া হয়েছে, সেই অ্যাডলফ হিটলারের শখ কি ছিল জানেন? তার শখ ছিল ভায়োলিন, বেহালা। তিনি ছোটবেলা থেকেই বেহালা নামক এই বাদ্যযন্ত্রটিকে ভালোবাসতেন এবং বাজাতেন। এবং শোনা যায় তিনি যতবার এই নারকীয় হত্যা রচনা করেছেন বা নির্দেশ দিয়েছেন, এবং তার নির্দেশে যত হত্যাযোগ্য হয়েছে, সেই সমস্ত হত্যাযজ্ঞের পর
তিনি তার দুঃখ প্রকাশ করতে ভায়োলিন বাজাতেন। মানে অত্যাচার করার পর তিনি দুঃখ প্রকাশ করতেন এক মনে ভায়োলিন বাজানোর মধ্যে দিয়ে। সবশেষে আসি রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব, কবিগুরু। তারও একটা অদ্ভুত শখ ছিল, জানেন তো, মানে যেটা ভাবতে পারবেন না। শখ তো অবশ্যই সবার থাকে, কিন্তু গুরুদেবের শখ ছিল সেটা হচ্ছে নানা ধরনের কলম বা পেন সংগ্রহ করা। আপনারা বলবেন সেটাই তো স্বাভাবিক, তিনি কলমই তার আসল অস্ত্র, কলমই তার দোসর, তার সঙ্গী। কিন্তু মজার কথা কি জানেন, তিনি শখ করে যে কলমগুলোকে সংগ্রহ করতেন কখনো সেই কলমগুলো দিয়ে কিছু লেখেননি, এমনকি একটা আঁচড়ও কাটেননি। হ্যাঁ, এটাই ছিল তার অদ্ভুত শখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শখের এই বিভিন্ন মানুষদের কথা শেষ করব, কিন্তু রবি ঠাকুরকে দিয়ে আর একটা কথা আপনাদের হয়তো জানা নেই, সেটাও জানাবো। রবি ঠাকুর এই কথাটা বলেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। তারাশঙ্করকে বলেছিলেন অত্যন্ত দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে থেকে একেবারে সামনাসামনি বসে, মুখোমুখি বসে। ঘটনার সূত্রপাত হচ্ছে তারাশঙ্কর স্থূল লেখেন বা যাত্রার মতো চড়া তার লেখা, এইভাবে সমালোচকরা তার লেখার নিন্দা করতেন। দেশের জন্য আন্দোলন করতে গিয়ে জেলও কাটাতে হয়েছে। তার লেখা নিয়ে তিনি খুব অসন্তুষ্ট ছিলেন বা মনের কষ্ট ছিল। তিনি বহুবার সাহস করে ভেবেছেন যে গুরুদেব বা রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠাবেন তার লেখা দুই একটা, যে তার মতামত কি। সাহসে কুলায়নি। একবার কপাল ঠুকে দুখানা উপন্যাস পাঠিয়েই দিলেন তারাশঙ্কর শান্তিনিকেতনে রবি ঠাকুরের কাছে। হঠাৎ করে কয়েকদিন পর তার কাছে চিঠি এলো। বাংলাদেশে খামের উপরে শুধু লেখার চিঠি একজনই পাঠাতেন, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, এবং লাভপুর পোস্ট অফিসের থেকে সেই খাম চিঠি নেয়ার পর থরথর করে কেঁপেছিলেন তারাশঙ্কর। কোনো রকমে লাভপুর পোস্ট অফিসের পূব দিকে কলকে ফুল যে জঙ্গল, সেখানে নিরালায় গিয়ে তিনি খাম খুলেছিলেন। তাতে রবি ঠাকুর লিখছেন যে পরিচর বর্গর কাছাকাছি না থাকায় তোমার বইগুলো আমার হাতে এসে পৌঁছেছে, তোমার রাইকমল এই লেখাটা আমার মনোহরণ করেছে, এবং আরও নানান কথা। তার উত্তরে তারাশঙ্করও লিখলেন, তার কৃতজ্ঞতা জানালেন। পরে রবি ঠাকুর চিঠি লিখে পাঠালেন যে শান্তিনিকেতনে এসে একবার দেখা করো। এই খবর পাওয়ার পর আর তারাশঙ্কর কি বসে থাকতে পারেন? তিনিও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কোনো খবর না দিয়ে আগাম পৌঁছে গেলেন শান্তিনিকেতন। কিন্তু আগে কখনো আসেননি। একে তো কালো মানুষ, তারপরে জেল খেটে ফিরে এসছেন, আরও হতশ্রী চেহারা। রাতের বেলায় গিয়ে কোথায় উঠবেন? উঠলেন শ্রীনিকেতন গেস্ট হাউসে। সেখানকার যিনি অধ্যক্ষ ছিলেন তিনি ওই চেহারা দেখে বললেন, না না, এখানে কোনো থাকা টাকার ব্যবস্থা হবে না। শেষে অনেক অনুনয় বিনয় করে একটি জায়গায় তিনি থাকতে পারলেন। একটা মশারির ভেতরে আরও 4 জন ছেলের সঙ্গে তাকে রাত কাটাতে হলো, অপরিচিত মানুষের সঙ্গে। সারা রাত মশার কামড়ে অতিষ্ঠ হয়ে কোনো রকমে সকাল হতেই সোজা পৌঁছালেন শান্তিনিকেতন। খবর পেয়ে রবি ঠাকুর ডেকে পাঠালেন তারাশঙ্করকে নিয়ে এসো। তারাশঙ্কর তো গিয়ে একেবারে প্রণাম করে বিগলিত, নানান কথাবার্তা, এবং বললেন, তোমাকে আমি আগে কোথাও দেখেছি। তারাশঙ্কর বললেন, আমি তো আগে কখনো শান্তিনিকেতনে আসিনি, আর আপনার এখানে সামনাসামনি আসার সৌভাগ্য আমার হয়নি। তবু রবি ঠাকুরের যেন মনে হলো তিনি দেখেছেন। বলছে, না না, আমি তোমায় কোথাও দেখেছি। তারাশঙ্কর অবাক হলেন, আমাকে আপনি কি করে দেখবেন? যদিও আমি বোলপুরের ছেলে। বলছে, না না, আমি তোমাকে কোথাও একবার সামনাসামনি তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। হঠাৎ করে তারাশঙ্করের মনে পড়ে গেল, বছর 5 আগে একটা সমাজসেবক
গোষ্ঠীর একটা আলোচনা সভায় রবি ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন। বলে হ্যাঁ মনে পড়েছে গুরুদেব, আপনি আমাকে বোধ হয় ওই সমাজসেবামূলক যে আলোচনা সভা সেখানেই আমি ছিলাম, ওইখানেই হয়তো দেখেছেন। রবি ঠাকুর তারপরে বললেন হ্যাঁ তুমি তো তাদের প্রধান ছিলে। অদ্ভুত এই স্মৃতিশক্তিতে অবাক হয়ে গেলেন তারাশঙ্কর। 5 বছর আগে একটা ছোট্ট আলোচনা সভা এবং সেখানে তিনি প্রধান ছিলেন, সেটাও মনে রেখেছেন গুরুদেব। যাই হোক, এই অবাক হওয়ার পর অনেক আক্ষেপ জানালো তারাশঙ্কর গুরুদেবকে যে আমার লেখা নিয়ে খুব সমালোচনা হয়, সমালোচকরা আমার লেখাকে খুব স্থূল লেখা বলে। বলছে না না, তুমি খুব ভালো লেখো, তবে একটা কথা তোমায় বলি, তুমি হয়তো এই সমালোচনার জন্য অনেক দুঃখ পেয়েছো। রবি ঠাকুরের সেই কথাগুলো এরপরে যেগুলো বলেছিলেন তারাশঙ্কর সারা জীবনে সেটা বলতে পারেননি। কি বলেছিলেন রবি ঠাকুর জানেন? রবি ঠাকুর তারপরে তার এই দুঃখ পাওয়াকে কেন্দ্র করে তিনি শেষে তারাশঙ্করকে বলছেন, দুঃখ পাবে, পেতে হবে, যত উঠবে তত তোমাকে ক্ষতবিক্ষত করবে। এদেশে জন্মানোর ওই এক কঠিন ভাগ্য। আমিও নিষ্ঠুর দুঃখ পেয়েছি। থামলেন কবি। তারপর দীর্ঘশ্বাস ফেলে তারাশঙ্করকে উদ্দেশ্য করে বললেন, মাঝে মধ্যে ভগবানকে বলি কি জানো তারাশঙ্কর? বলি, ভগবান পুনর্জন্ম যদি হবেই, এদেশে যেন না জন্মাই। তারাশঙ্কর শুনে অবাক হয়ে গেলেন যে গুরুদেব কি বলছেন, তিনি এই দেশে জন্মাতে চান না, এত তার আক্ষেপ। বলছে না না গুরুদেব কি বলছেন, আপনি এরকম কথা বলতেই পারেন না, আমি তো এই দেশেই বারবার জন্মাতে চাই। তারাশঙ্করের এই কথার উত্তরে করুণ কণ্ঠস্বরে গুরুদেব শেষে বলেছিলেন, তোমার এটুকু যেন বাঁচিয়ে রাখতে পারো যেন। করুণ কণ্ঠস্বরে বলা এই আক্ষেপের কথা তারাশঙ্কর সারা জীবনে ভুলতে পারেন। আনকাট রাতের গল্প আজ এই পর্যন্তই। কালকে আবার অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। শহরের বুকে যখন রাত নামবে ঠিক তখন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।